ওকে, থ্যাংক ইউ, এনজয় দ্য ক্লাস। আচ্ছা, তো এখানে বলছে যে লাইট রেইনিং, হালকা বৃষ্টি। আজকে ক্লাসটা শুরু করার পূর্বে ক্লাসে যারা জয়েন করেছেন আমি সবাইকে দিয়ে একটা হোমওয়ার্ক করাতে চাই। সেই হোমওয়ার্কটা হচ্ছে, একটু কাইন্ডলি আমরা দেখব। আহ হোমওয়ার্কটা হচ্ছে এই যে দেখেন, একটা ভার্ব আমি এখানে বেছে নিব। সেই ভার্বটা দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। অনেক বাক্য তৈরি করব আমরা। তো সেটা কিভাবে সম্ভব, এখানে একটু আমি দেখাই। জাস্ট ওয়েট। আচ্ছা, এটা আর একটু বড় করতে চাচ্ছিলাম, বাট আমি একটু চেষ্টা করি। উম, আচ্ছা, হচ্ছে না তো দেখেন, এখানে কয়েকটা বাক্য আমি লিখেছি যে হি ড্রাইভস আ কার, এটা হোয়াটসঅ্যাপে লিখেছি তো এই জন্য হয়তো একটু বড় করতে সমস্যা হচ্ছে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটাকে যদি আমি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, তখন কি হবে? হি ড্রোভ আ কার। আচ্ছা, এই বাক্যগুলো কি কেউ দেখতে পাচ্ছেন? যদিও একটু ছোট, মোবাইল একটু বড় করে নেন তো, একজন একটু পড়েন তো। এবং কাইন্ডলি বাংলা সহ একটু পড়বেন, যে পড়বেন বাংলা সহ পড়বেন, হ্যাঁ, যে কোনো একজন পড়লে হচ্ছে। আচ্ছা, দেখতে সমস্যা না হলে পড়েন, হ্যাঁ। He drives a car. হুম। সে চালিয়েছে। হ্যাঁ। He drove a, drove a car. হ্যাঁ, সে একটা গাড়ি He চালিয়েছিল, হ্যাঁ। হুম। car, সে একটি গাড়ি চালাবে। He is driving a car. সে একটি গাড়ি চালিয়েছে। He was driving a car. সে একটি গাড়ি চালিয়েছিল। না, এখানে বাংলাটা বলতে হবে হি ওয়াজ, পঞ্চম নম্বরে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। চালাচ্ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, অর্থাৎ এটা হচ্ছে অতীতকালে চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এখানে কি বলেছে? হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ। তারপর He will be driving a car. সে একটি গাড়ি চালাবে। হ্যাঁ, চালাতে থাকবে। চালাতে চালাতে থাকবে, হ্যাঁ, সে একটা গাড়ি চালাতে থাকবে। নেক্সট। He was driving a driven a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালাচ্ছে। না, সে একটা গাড়ি চালিয়েছে, দেখেন 7 নম্বরে এটা হবে সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাঁ। আচ্ছা, নূপুর দিদি চেষ্টা করেছে, অনেক ধন্যবাদ। দেখি পরবর্তীতে কে পড়তে পারেন এখানে। কৃষ্ণা দিদি পড়বেন, তারপর লিপিকা দিদি পড়বেন, বাক্যগুলো বলতে হবে, হ্যাঁ। বাংলাটা বলবেন কাইন্ডলি, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। সবাই মন দিয়ে শুনবেন, হ্যাঁ। পড়ুন। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। 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 হি ওয়াজ ড্রাইভিং, ড্রিভিং না, হি ওয়াজ ড্রাইভিং এ কার, হ্যাঁ। ড্রাইভিং উচ্চারণ করব আমরা, ড্রাইভিং, ড্রাইভের সঙ্গে আইএনজি, হ্যাঁ। হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। হ্যাঁ। He will be driving a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে থাকবে। থ্যাংক ইউ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর হি হ্যাজ। Driven a car. হ্যাঁ। একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ। He can drive a car. হ্যাঁ। সে গাড়ি চালাতে পারে। হুম। He could drive a car. সে একটি গাড়ি চালাতে পারতো। হুম। He may drive a car. সে একটি গাড়ি চালা আহ, চালাতে পারে। হ্যাঁ, হি মে, মে মানে সম্ভাবনা, সে একটা গাড়ি চালাতে পারে, থ্যাংক ইউ। তারপর He might drive a car. সে একটি গাড়ি চালাতে পারতো। হুম। He should drive a car. আহ, তার একটি গাড়ি চালানো উচিত। হুম। He must drive a car. তার একটি গাড়ি অবশ্যই চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে, হ্যাঁ। মাস্ট মানে এখানে বলবেন যে চালাবে, যেমন আমি অবশ্যই ভাত খাবো, আমি অবশ্যই ঢাকায় যাব। এখানে আই মাস্ট গো টু ঢাকা, আই মাস্ট ইট রাইস। থ্যাংক ইউ। তারপর পড়েন হি উড ড্রাইভ এ কার। হুম। কি অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা দেখেন আমরা অনেকে এই জায়গাটাতে এসে আটকে যাই। এটা হচ্ছে হি উড ড্রাইভ এ কার, এখানেও বলবেন সে একটা গাড়ি, সে একটা গাড়ি চালাতো। এটা হচ্ছে কি চালাতো বলতে, দেখেন উড বললে একটা গাড়ি চালাতো, এটা হচ্ছে না, ইউজ টু আর উড এর ভিতরে কিঞ্চিত পার্থক্য রয়েছে। যেমন উড ব্যবহার করা হয়, আপনি এখানে বলছেন যে সে
হয়তো মাসে একদিন, 2 দিন, সপ্তাহে একদিন গাড়ি চালাতো। কিন্তু যদি বলা হয় অতীতকালে নিয়মিত অভ্যাস ছিল, যেমন আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমার মা আমাকে বিকেলে একটা করে সিদ্ধ ডিম খেতে দিত, এটা কিন্তু আমার অতীতের অভ্যাস ছিল। আই ইউজ টু আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে হোয়েন আই ওয়াজ ইন প্রাইমারি লেভেল। তাহলে এখানে উড হচ্ছে অনিয়মিত ভাব প্রকাশ করে। আর পরের বাক্য দেখেন 15 নম্বরে, হি ইউজ টু ড্রাইভ আ কার। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতো, অর্থাৎ নিয়মিত অভ্যাস। হ্যাঁ, তারপর নিডস টু ড্রাইভ, গাড়ি চালানো প্রয়োজন। প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, সে একটি গাড়ি চালানো সাহস করে, কি হবে বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। সাহস করে, ঠিক আছে। তারপর হি ইজ টু ড্রাইভ এ কার। হুম, না, হি ইজ টু ড্রাইভ এ কার, ইজ টু, এম টু, আর টু এগুলো থাকলে ভালো করে সবাই শুনবেন, প্লিজ কথা বলবেন না। ইজ টু, এম টু, আর টু, শিক্ষক যখন কথা বলে সবাই শুনবেন। ইজ টু, এম টু, আর টু, প্রয়োজনে এগুলো লিখে রাখেন। ইজ টু, এম টু, আর টু এগুলো হচ্ছে সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয়। আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। এখানে যারা আমরা মায়েরা ক্লাস করছি, আমাদের প্রত্যেকদিন কিন্তু রান্না করে খেতে হয়, তাই না? যারা চাকরি করেন, একজন বলছেন কি, নূপুর দিদি বলছে যে আমাকে প্রতিদিন, লিপিকা দিদি বলছে স্যার আমাকে প্রতিদিন সকাল 9টায় অফিসে যেতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে লিপিকা দিদি। তো লিপিকা দিদি বা যে কেউ সাবজেক্ট হলে সাবজেক্টকে কোনো কাজ বর্তমানে করতে হয়, সাধারণভাবে করতে হয়, সেক্ষেত্রে এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয়। এবং যদি অতীতকালে কোনো কাজ করতে হতো, সেক্ষেত্রে ওয়াজ টু এবং ওয়্যার টু ব্যবহার করতে হতো। কি বলেছি কৃষ্ণা দিদি, বলেন। বর্তমানে কোনো কাজ করতে হলে করতে হয়, হ্যাঁ, রান্না করতে হয় বর্তমানে। অতীতে হলে তাকে রান্না করতে হয়েছিল। তাকে রান্না করতে হয়েছিল বা তাকে রান্না করতে হতো, হয়েছিল বললে আবার হ্যাড টু চলে আসে, হ্যাড টু। হ্যাঁ, কিন্তু সাবজেক্টকে বর্তমানে কোনো কাজ করতে হয়, এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হবে। আর সাবজেক্টকে অতীতকালে কোনো কাজ করতে হয়েছিল, হ্যাঁ, করতে হতো, হয়েছিল বলা যাবে না, সরি, করতে হতো, সেক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে? সেক্ষেত্রে ওয়াজ টু বা ওয়্যার টু। হ্যাঁ, সবাই একটু মনে রাখবেন। তারপর পড়েন, হি ইজ টু ড্রাইভ এ কার। আচ্ছা দেখেন, এইটা পড়েন এখান থেকে। আবার 15 নম্বর থেকে পড়েন, এখানে একটু ব্যাকে ফিরে যান। হি ইউজ টু ড্রাইভ এ কার। হ্যাঁ, তাকে, হি ইউজ টু, সে গাড়ি চালাতো, হি ইউজ টু। হ্যাঁ, হ্যাঁ, হি নিডস টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর প্রয়োজন। হুম, প্রয়োজন, থ্যাংক ইউ। না, প্রয়োজন বলবেন, হি নিডস টু ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানো প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, সে গাড়ি চালানো সাহস করে। থ্যাংক ইউ। তারপর টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, ওয়াজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হতো। হুম, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, হুম, তার গাড়ি um, চালানোর প্রয়োজন। হ্যাঁ, কোনটা পড়ছেন? সাপোজ টু স্যার। সাপোজ টুটা হবে কি, সাপোজ টু এর অর্থ হচ্ছে হি ইজ সাপোজ টু, তার গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ, আমি এই রুলগুলো আবার একটু আপনাদের দেখাবো, সবার প্রয়োজন এগুলো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানোর কথা। আবার দেখেন 21 নম্বরে বলেছে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানোর দরকার, তাকে গাড়ি চালাতে হয়, হি হ্যাজ টু। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পছন্দ করে, উড লাইক টু। হি উড বেটার অথবা হি হ্যাড বেটার ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত, তার বরং গাড়ি চালানো উচিত, তার বরং কি করা উচিত? গাড়ি চালানো উচিত। এই বাক্যগুলো সঠিকভাবে বাংলাগুলো দেখেন, আমি এখানে একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে কি, আমি এই যে সেন্টেন্স গুলো আপনাদেরকে পড়তে দিলাম না, এইগুলা থেকে
পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমার নাম শুনেছি আমরা, তাই না? ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড বলা হয়। তো এই যে দেখেন এখানে আমি 26টা বাক্য দিয়েছি, এই 26টা বাক্য দিয়ে আপনি 26 লক্ষ বাক্য তৈরি করতে পারেন। কি কথাটা শুনে অনেকে অবাক হয়ে গেলেন, তাই না? কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় না। এই যে দেখেন হি ড্রাইভস এ কার, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা দিয়ে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট এখানে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ইয়েস বা ইয়েস হয়, এটা আমরা সবাই জানি। তো এই স্ট্রাকচার দিয়ে, 1 নাম্বারের এই স্ট্রাকচারটা দিয়ে আপনি পৃথিবীতে যত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আছে আপনি তৈরি করতে পারবেন। পরের বাক্যটা তৈরি করেছি দেখেন, পাস্ট ইনডেফিনিট, হি ড্রোভ এ কার। এটা কি করেছি, হি ড্রোভ এ কার, অর্থাৎ সে একটা গাড়ি চালিয়েছিল। এখন এইখান থেকে আপনি বলতে পারেন সে ফুটবল খেলেছিল, হ্যাঁ, সাদিয়া আপা স্কুলে গিয়েছিল, সে ক্রিকেট খেলেছিল, আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম, তারা গতকাল আমাদের বাসায় বেড়াতে এসেছিল। অর্থাৎ এই স্ট্রাকচার, এই যে আমি বাক্যটা বলে ফেললাম না যে এই 26টা বাক্য দিয়ে 26 লক্ষ বাক্য করা যায়, বিষয়টা ঠিক তেমন। তবে এখানে কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। তৃতীয় নম্বরে লিখেছি হি উইল ড্রাইভ এ কার, এটা কোন টেন্স? সাদিয়া আপু বলবেন, হি উইল ড্রাইভ এ কার। হুম, হি উইল ড্রাইভ এ কার, দ্রুত আনমিউট করে রাখতে হবে। হি উইল ড্রাইভ এ কার, এটা কোন টেন্স? ক্যান ইউ হেয়ার মি? সাদিয়া, আমার কথার কিন্তু কাউন্টার করতে হবে। সাদিয়া আপু শুনতে পারছেন? একটু আনমিউট করেন, আপনার ওখানে মিউট হয়ে গিয়েছে। কথা বলা শিখতে হবে প্লিজ। আচ্ছা, এটা কিন্তু খুব খারাপ লাগলো। হ্যাঁ, না এটা যারা পারেন তারা তো পারবেনই, আমি সাদিয়া আপুকে শুনতে চাচ্ছিলাম, বলতে পারবেন প্লিজ? বিলকিস আপা বলুন, হ্যাঁ আপার সঙ্গে আমি কিছু, হ্যাঁ এই স্যার যে, ফিউচার ইনডিফিনিট স্যার। থ্যাংক ইউ, হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এখন ফিউচার ইনডেফিনিটের এই মুহূর্তে আপনাকে অনেকগুলো বাক্য বলা শিখতে হবে। হি উইল ড্রাইভ এ কার, হি উইল ইট রাইস, হি উইল গো টু ঢাকা টুমরো, হি উইল মেক এ কাইট, সে একটা ঘুড়ি তৈরি করবে, হি উইল মেক এ ড্রেস, হি উইল মেক এ হাউস। অর্থাৎ একটা নিয়ম শিখে ওই নিয়মটা দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে অনেকগুলো বাক্য তৈরি করবেন, দেখবেন আপনার ইংরেজি শেখার যাত্রাটা অনেক সহজ হবে। কেন হবে? কারণ আপনি অনেক এটা দিয়ে যখন আপনি অনেক বাক্য তৈরি করবেন, তখন আপনার কিন্তু কথা বলতে গেলে অনেক সহজ হবে। এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। আচ্ছা সাদিয়া আপু আমাকে শুনতে পারছেন? আপনার আনমিউট হচ্ছে না, একটু চেষ্টা করেন। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছিলাম যে হি উইল, এইখানে 26টা বাক্য, এই 26টা বাক্যের বাংলা অর্থটা আপনাদেরকে জানতে হবে। তো এইখানে আমরা অনেকে কৃষ্ণা দিদি এই মুহূর্তে পড়েছে, তো আমাদের এই বাক্যগুলোর অর্থ হয়তো মনে নেই। এইখান থেকে দেখেন একটু আহ বেঁধে যাচ্ছিল আপনাদের, এই যে হি মাস্ট ড্রাইভ এ কার, হি উড ড্রাইভ এ কার, হি ইউজ টু ড্রাইভ এ কার, তাই না? এর প্রত্যেকটার কোনটার কি অর্থ, এইগুলো কিন্তু একটু অর্থ জেনে পড়তে হবে। দেখেন, হ্যাঁ বলুন। কেন সাপোজ টু স্যার? সাপোজ টু মানে হচ্ছে কথা আছে, হ্যাঁ, আমার ঢাকায় যাওয়ার কথা, আমার বরিশাল যাওয়ার কথা। আর যদি অতীতকাল ব্যবহার করেন তখন তখন ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু হবে। হ্যাঁ, সাপোজ মানে হচ্ছে ধরো, ধরুন বা হ্যাঁ ধরেন। হ্যাঁ, আমি হ্যাঁ আপনাকে হ্যাঁ বলি যে সাপোজ আমরা অনেক সময় চিঠি লেখার সময় ব্যবহার করি, সাপোজ হ্যাঁ ইউ আর নাইম অর নাইমা। এটা কিন্তু আমরা অনেক সময় চিঠি লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, সাপোজ দিয়ে। গাড়ি চালাতে হতো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালাতে হতো। এটা হতো না, সাপোজ টু এই মানে। না না, সাপোজ টু মানে তো কথা আছে। যেমন এই যে বাক্যটা দেখেন, 20 নাম্বারের বাক্যটা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা আছে। আর এইটাকে যখন আপনি পাস্ট টেন্সে বলবেন তখন হবে তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ, এই ইজের পরিবর্তে ওয়াজ হবে, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন অ্যামিজার হবে, আর পাস্ট টেন্স হলে তখন অজয়ার হবে। হুম, কি হবে? পাস্ট টেন্স হলে অজয়ার হবে। আচ্ছা, তো দেখেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে।
এই বাক্যগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দেখেন এই যে লেটস নট, এখানে আরো ব্যবহার আছে, কেবল যেটা আমি দেখাচ্ছিলাম কুডের ব্যবহার, আমরা এখানে একটা বাক্য দেখেছি না, কুডের ব্যবহার দিয়ে একটা বাক্য লিখেছি। কোথায় সেই বাক্যটা দেখেন, এই যে কুড, কয় নম্বরে ছিল বলেন তো? হি কুড, এই দেখেন 9 নম্বরে, হি কুড ড্রাইভ এ কার। ক্যান মানে পারা, দেখেন 8 নম্বরে হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে, আর সে একটা গাড়ি চালাতে পারতো, হি কুড ড্রাইভ এ কার। এখন এইগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে হবে। ক্যান দিয়ে আপনি অনেকগুলো বাক্য এক নিঃশ্বাসে বলতে হবে। আই ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান ইট রাইস, আই ক্যান ড্র এ পিকচার, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান মিট উইথ হিম, আই ক্যান গো টু আমেরিকা, হি ক্যান ইট রাইস, হি ক্যান হি ক্যান কুক কারি, হি ক্যান কুক রাইস, হি ক্যান কুক বিরিয়ানি। দেখেছেন আমি কতগুলো বাক্য বলে ফেললাম। এইভাবে যখন আপনারা বলা শিখবেন, বলতে পারবেন, তখন ইংরেজিটা আপনাদের কাছে সহজ হবে। বিষয়টা যতক্ষণ না পারবেন আমি ততক্ষণ দেখাবো, আমি কখনো বোরিং ফিল করব না, তবে আপনাদেরকে কথা বলা শিখতে হবে। সাদিয়া আপু শুনতে পারছেন প্লিজ? হ্যালো, আপনার ওখানে সাউন্ডটা আসছে না, প্লিজ একটু চেষ্টা করেন। আপনি তো আনমিউট করেছেন দেখা যাচ্ছে, কিন্তু কথা আসছে না, সাউন্ড আসছে না। মিউট করেন, আনমিউট করেন, এবং এই যে দেখেন আমার স্ক্রিনটা দেখেন, এই সাউন্ডটা ল্যাপটপে বাড়িয়ে দেন। এই দেখেন আমি কমিয়ে দিচ্ছি, এই যে আবার এই যে বাড়িয়ে 100% করে দিলাম, দেখছেন? এইটা করে দেন প্লিজ। এই দেখেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমাদেরকে এই জায়গাটা কিন্তু ভালোভাবে, আমি যে নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমার উদাহরণ দিয়েছি না, এইগুলো দিয়ে আপনারা করবেন প্লিজ। বলছে হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, হি ইজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। এখন এইগুলার বাংলা কে পড়তে পারবেন? কোনো বাধা যাবে না, কোনো আটকে যাবেন না। একেবারে ফ্লুয়েন্টলি পড়তে হবে। কে পড়তে পারবেন? লিপিকা দিদি একটু চেষ্টা করবেন প্লিজ, এবং নাহিদা আপা। লিপিকা দিদি পড়ুন, হ্যাঁ। আপনি না পারলে আমি হেল্প করব। 1 নাম্বার থেকে বলবেন, একটু বড় করে নেন, এর বেশি আর এখানে বড় হচ্ছে না। বলছে যে হি ড্রাইভস আ কার। হুম, হ্যাঁ। কার, সে একটি গাড়ি চালায়। হি ড্রভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হুম, হি উইল ড্রাইভ এ কার, হুম, সে একটি গাড়ি চালাবে। হুম, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হুম, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হুম, হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হুম, হি উইল বি ড্রাইভিং, সরি, হি হ্যাজ ড্রাইভিং এ কার, হুম, সে একটি গাড়ি চালিয়েছিল। হুম। না, এইটা হচ্ছে হি হ্যাজ, দেখেন অল্প অল্প ত্রুটি হচ্ছে। হি হ্যাজ, আমি একটু বলি, এটা হচ্ছে 7 নাম্বার। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। আবার বলি, হি হ্যাজ ড্রিভেন এ কার। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা সবাই মনে রাখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হয় ইয়াসি ইয়াসো, ইয়াসি ইয়াছো। আমি ভাত খেয়েছি, তাহারা স্কুলে গিয়েছে। হ্যাভ অথবা হ্যাজ থাকে। লিপিকা একটা বাড়ি কিনেছে, তারা একটা মোবাইল কিনেছে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াছো থাকবে। কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এখানে বাংলা অর্থটা কেমন শোনাবে? হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। আমি প্রত্যেকটা বাক্য একবার করে পড়ে দেই, আপনারা কাইন্ডলি একটু শুনবেন, হ্যাঁ। আমাদেরকে শ্রুতিধর হতে হবে, অর্থাৎ যে শুনেই মনে রাখতে পারে। প্রত্যেকটা কথা টিচারের কাছ থেকে শুনে আপনারা মনে রাখবেন। ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন, এগুলো নিজেদেরকে মনে রাখতে হবে কিন্তু। বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন দেখেন আমি বলি। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি মে ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে বা সম্ভাবনা রয়েছে। হি মাইট ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, শুড মানে উচিত, তার একটা গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি উড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতো অনিয়মিতভাবে। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতো। অর্থাৎ এখানে নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে, ইউজ টু বসে। হি নিডস টু ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ এ কার, তার একটি গাড়ি, সে একটি গাড়ি চালানোর সাহস করে। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল।
গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়। সে একটা গাড়ি, হি হ্যাজ টু, হ্যাঁ তাকে একটা গাড়ি চালাতে হয়। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে চায় অথবা পছন্দ করে। হি উড রেদার, অথবা হি হ্যাড বেটার ড্রাইভ এ কার, তার বরং একটা গাড়ি চালানো ভালো। এগুলো আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে দেখে এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখেন, তারপরে যে বিষয়টা আজকে দেখাতে চাচ্ছিলাম, এখানে বলছে যে ক্যানের পাস্ট ফর্ম কুড। আমরা একটু আগেই দেখে এসেছি ক্যানের পাস্ট ফর্ম কুড এর ব্যবহার। যেমন আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক, আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দা ওয়ার্ক, ইউ কুড ডু দা ওয়ার্ক। তা বলছে সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করার জন্য সৌজন্য প্রকাশে কুডের ব্যবহার করা হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়। যেমন, দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? এই যে দেখেন, ভদ্রতার সহিত কাউকে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে, ভদ্রতার খাতিরে কাউকে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে এখানে আমরা কুড ব্যবহার করব। এই যে বাক্যটা দেখেন, আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? মনে করেন আপনার কলিগ বা আপনার ব্যাচমেট বা আপনার বন্ধুকে বলছেন এটা, তো এটা কি হবে? কুড দিয়ে বাক্যটা করতে হবে। কুড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক, কুড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক, আপনি কি আমার বাড়িতে আসতে পারবেন? হবে না হ্যাঁ, স্যার? এখানে ক্যান দিয়ে করা যাবে, না, গট হবে নাহিদা না? নাহিদা নাহিদা আপা সুন্দর প্রশ্ন করেছে। এখানে ব্রো হবে না, এখানে হবে লেন্ড। হ্যাঁ, লেন্ড মানে হচ্ছে, শোনেন, ব্রো মানে ধার দেওয়া। হুম, যেমন প্লিজ ব্রো, ব্রো আর লেন্ড। যেমন আমি কিছু টাকা ধার করেছিলাম। ও সরি, এখানে ক্যান ইউ না, লেন্ড মানে ধার দেওয়া, অর্থাৎ এই যে ধার দিতে পারবেন, লেন্ড মি। হ্যাঁ, আর যদি বলা হয় সে আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, তাহলে এখানে ব্রো হবে। আর আমি দিয়েছিলাম, তখন হবে লেন্ড হবে। মনে রাখবেন। হ্যাঁ, এখানে আমি হচ্ছে বইতে দেখছিলাম আমাকে তো কলমটি দাগ দাও, হ্যাঁ, হ্যাঁ, আমাকে বইটি দাগ দাও, এখানে ব্রো দিয়ে লেখা আছে। ব্রো। ক্যান ইউ ব্রো মি দা বুক, না এখানে লেন্ড মানে বলছে কি, তুমি কি আমাকে বইটা ধার দিবে, সেক্ষেত্রে লেন্ড হবে। আর তুমি কি বইটা ধার নিবে, সেক্ষেত্রে ব্রো হবে। হ্যাঁ, এটা কিন্তু ব্রো হবে। আর এখানে নূপুর দিদি একটা ছোট্ট প্রশ্ন করেছে, স্যার এখানে ক্যান হবে না? না, এখানে ক্যান হবে না। কেন হবে না দেখেন, সবাই মনোযোগ দিয়ে শুনে রাখবেন। ক্যানটা বসে কখন? খুব ইম্পর্ট্যান্ট কথা, আমি আগেও একবার বলেছিলাম। ক্যান বসবে হচ্ছে, ক্যান বসবে, সবাই আনমিউট করে রেখেছেন প্লিজ, শব্দ আসছে, মিউট করে ফেলেন সবাই। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে কি বলা হচ্ছে, ক্যান বসে কখন আর কুড বসে কখন? যখন চাকরির পরীক্ষা দিবেন বা যখন কথা বলবেন ফ্রি হ্যান্ড রাইটিং এ, তখন এই বিষয়গুলো একটু শুদ্ধ করে লিখতে হবে এবং বলতে হবে। খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি। ক্যান বসবে যখন আপনার প্রতিপক্ষ, মনে করেন আপনি কাউকে বলছেন যে তুমি কি আমাকে বইটা ধার দিবে, বা তুমি কি তোমার নামটা বলবে। যেমন আমি যদি বলি ক্যান ইউ প্লিজ টেল মি ইওর নেম, এই যদি ক্যান ব্যবহার করা হয়, তাহলে যাকে আপনি বলছেন তখন সেই ব্যক্তিটি হয় আপনার বন্ধু, না হয় আপনার বয়সে ছোট, অথবা আপনার সমবয়সী কেউ হতে পারে। ক্যানটা কিছুটা তুই করে বুঝায়। ক্যান ইউ টেল মি ইওর নেম, এখানে বলছে, মনে করেন ওই লোকটা আপনার সমবয়সী কেউ, তাকে আপনি বলছেন তুমি কি তোমার নামটা বলবে, বা তুই কি তোর নামটা আমাকে বলবি, এক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? এক্ষেত্রে ক্যানের ব্যবহার করতে হবে, মনে রাখবেন। আর যখন কুড দিবেন, এই যে দেখেন বলেছে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে আপনাকে কুড ব্যবহার করতে হবে। ছোট্ট ছোট্ট এই কথাগুলো নোট করে রাখবেন, মনে রাখবেন। আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি, আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি, এক্ষেত্রে ক্যানের ব্যবহার করতে হবে। দেখেন, দ্যাটস ওয়াই এর একটা রুল আমি বলি। দ্যাটস ওয়াই মানে হচ্ছে এ কারণেই। দ্যাটস ওয়াই মানে কি হবে? এ কারণেই। এ কারণেই সে বাজারে গিয়েছে, দ্যাটস ওয়াই হি হ্যাজ গন টু মার্কেট। এই যে এই বাক্যটা অনেকে পারবেন, আবার অনেকে পারবেন না। কিভাবে সহজে পারবেন? সহজ নিয়মটা হচ্ছে, সহজ নিয়মটা হচ্ছে আগে এই বাক্যের টেন্সটা দেখতে হবে। এ কারণেই সে বাজারে গিয়েছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই, এখানে ফর দিস রিজন,
এ কারণেই এটাও বলা যায়, আবার দ্যাটস ওয়াই মানে এ কারণে। তো আমি দ্যাটস ওয়াই দিয়ে করব, কারণ আমার রুল 45-এ বলছে দ্যাটস ওয়াই মানে হচ্ছে এ কারণেই। তো এ কারণেই সে বাজারে গিয়েছে, দ্যাটস ওয়াই হি হ্যাজ গন টু মার্কেট, দ্যাটস ওয়াই হি হ্যাজ গন টু মার্কেট। এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি, এ কারণেই তুমি ব্যর্থ হও, এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে। এইগুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। লিখবেন কি লিখবেন না এটা আপনার ব্যাপার, তবে এই দ্যাটস ওয়াই দিয়ে এইগুলো মৌখিকভাবে করার চেষ্টা করবেন। এরপর দেখেন নাথিং মেক্স সেন্স, কোনো কিছুই ভালো লাগে না। বলছে তুমি ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ। দেখবেন আমরা যদি কাউকে খুব ভালোবেসে ফেলি তাহলে তার কথা সারাক্ষণ মনে পড়ে। তো এখানে বলা হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ, নাথিং নাথিং মেক সেন্স উইদাউট রিডিং। পড়া ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো এইখানে আরো বাক্য করতে পারবেন, ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না, বিরিয়ানি ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, তারপর ঢাকা শহরে ছাড়া অন্য কোনো শহর আমার ভালো লাগে না, খুলনা শহর ছাড়া অন্য কোনো শহর আমার ভালো লাগে না। এইগুলা নাথিং মেক সেন্স দিয়ে করবেন। প্রত্যেকটা রুল আমি দেখাতে গেলে অনেক রাত হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। এই রুলগুলা আপনারা নিজেরা একটু করবেন। দেখেন কেউ কোনো কিছুতে পারদর্শী বা দক্ষ, এক্ষেত্রে গুড অ্যাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? গুড অ্যাট। সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। কি বলবেন? হি ইজ গুড অ্যাট ইংলিশ। আমি ইংরেজিতে পারদর্শী, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। এখানে গুড অ্যাট এর পরে কখনো ভুলেও কেউ ইন দিবেন না, গুড এর পরে অ্যাট হবে। এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী ছিল। তারা ক্রিকেট খেলায় দক্ষ, সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী, ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। দ্য বয় ইজ গুড অ্যাট ড্রয়িং পিকচার, দ্য বয় ইজ গুড অ্যাট ড্রয়িং পিকচার। ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কি দিয়ে করবেন? গুড অ্যাট দিয়ে করতে হবে। গুড অ্যাট মানে হচ্ছে পারদর্শী, সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। এই ক্ষেত্রে আপনাকে গুড অ্যাট মনে রাখবেন, এইটা ফ্রেজাল ভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুড অ্যাট হবে। এরপর দেখেন ইফ আই ওয়ার ইউ, আই ইফ আই ওয়ার ইউ কমা দিয়ে আই উড। কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম, কি বলছে? আমি যদি তোমার জায়গায় থাকতাম, ইফ আই ওয়ার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমার ছুটিটা উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য পুয়ার। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। আমি তোমার জায়গায় থাকতাম তাহলে প্রশ্নটির উত্তর দিতাম। এখানে দেখেন আমি কয়েকটা করে দিয়েছি আর কয়েকটা করে দেয়নি। কেন দেয়নি? আপনাদের এইগুলো করতে হবে। এরপর দেখেন অনেকগুলা রুল এখানে দিয়েছি। একটা রুল হচ্ছে দেয়ারস নো নিড, দেয়ার ইজ নো নিড, এইটাকে সংক্ষেপে লিখেছি দেয়ারস নো নিড, অর্থাৎ কোনো দরকার নেই। কি বলছে? দেয়ারস নো নিড, কোনো দরকার নেই। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ারস নো নিড টু বি ওয়ারিড। হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ারস নো নিড টু বি আপসেট। ফিরে যাওয়ার কোনো দরকার নেই, দেয়ারস নো নিড টু গো ব্যাক। তাকে ডাকার কোনো দরকার নেই, দেয়ারস নো নিড টু কল হিম। মিথ্যা বলার কোনো দরকার নেই, দেয়ারস নো নিড টু টেল লাইস। এরপর দেখেন কাউকে কোনো জিনিস ইচ্ছা করছে, সেক্ষেত্রে ফিল লাইক ব্যবহার করতে হবে। লিপিকা দিদি একটু পড়বেন, আই ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি। আই ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি, আমার ইচ্ছা করছে। সে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। আই ফিল লাইক ইটিং, হুম। আমার খেতে ইচ্ছে করছে। হুম। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং, আমার আড্ডা দিতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং, আমার আড্ডা দিতে ইচ্ছা করছে। যদি বলা হয় আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক। স্লিপিং, তোমার ঘুমাতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক, তোমার পড়তে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক রিডিং, তোমার চালাতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ড্রাইভিং, তার যেতে ইচ্ছা করছে। ইউ সরি দে ফিল লাইক টু গো। হ্যাঁ, তার যেতে ইচ্ছা করছে, হি ফিল লাইকস গোয়িং, হি ফিল লাইকস গোয়িং। হ্যাঁ,
আচ্ছা, তার খেতে ইচ্ছা করছে, হি ফিল লাইক হি ফিল লাইক ইটিং। ইটিং। তোমার চা খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক টেকিং ইউ টি। ফিল টেকিং টি, হ্যাঁ। মনে রাখবেন, টি। আমরা ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, চা পান করা, দুধ পান করা, কফি পান করা, আমরা ড্রিঙ্ক ব্যবহার করতাম, কিন্তু এখন যুগ পাল্টে গিয়েছে। এখন ড্রিঙ্ক শব্দটা একটা পুরাতন হয়ে গিয়েছে। ড্রিঙ্কের পরিবর্তে টেক ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? টেক। হ্যাঁ, টেক। যেমন তোমার চা খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক টেকিং টি। কি হবে? ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমার আসতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক লাইক কামিং। কামিং। তোমার লিখতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক রাইটিং। রাইটিং। তোমার উপন্যাস লিখতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক রিডিং নোবেল। রাইটিং এ নোভেল। থ্যাংক ইউ। তোমার শিখতে ইচ্ছা করছে, ইউ ফিল ইউ ফিল লাইক লার্নিং। লার্নিং। তোমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ। ইংলিশ। আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে। আই ফিল লাইক লার্নিং ইংলিশ। তাহলে এইগুলো হচ্ছে ফিল লাইক দিয়ে করেছি। কিন্তু যদি বলা হয় আমার যেতে ইচ্ছা করছিল, অর্থাৎ আপনি বলছেন যে আমার অতীতকালে অভ্যাসটা বা ছিল, আই ফিল লাইক হবে না, তখন ফিল এর পরিবর্তে হবে ফেল্ট। ফিল এর ভিটু কি হবে? ফেল্ট। ফেল্ট। আমার যেতে ইচ্ছা করছিল, আই ফেল্ট লাইক গোয়িং। কি হবে? কুই। আই ফেল্ট লাইক গোয়িং। শুধু ফেল্ট দিবেন, বাদ বাকি সব ঠিক থাকবে। তোমার যেতে ইচ্ছা করছিল, ইউ ফেল্ট লাইক কুইং। তার যেতে ইচ্ছা করছিল, হি ফেল্ট লাইক কুইং। তোমার খেতে ইচ্ছা করছিল, ইউ ফেল্ট লাইক ইটিং। তোমার খেতে ইচ্ছা করছিল না, ইউ ডোন্ট ফিল লাইক ইটিং। ইউ ডিডেন্ট হবে। ইউ ডিডেন্ট হবে, হ্যাঁ, ইউ ডিডেন্ট, হ্যাঁ। তোমার কি খেতে ইচ্ছা করছিল? ডিড ইউ? ফেল্ট লাইক ইটিং। অল্প একটু ভুল হয়ে গেল, ডিডের পরে ফিল হবে, ডিডের পরে ফেল্ট হবে না, হ্যাঁ। ডিড দিলে ভার্বের ভি অন ফর্ম হয়, এটা আমরা বলার সময় বা লেখার সময় একটু মনে রাখবো। ডিড দিলে, যেমন বলেছি কি, তোমার কি খেতে ইচ্ছা করছিল, ডিড ইউ ফিল লাইক ইটিং? ডিড ইউ ফিল লাইক ইটিং? তোমার কি খেতে ইচ্ছা করছিল না, ডিডেন্ট ইউ ফিল লাইক ইটিং? ডিডেন্ট ইউ ফিল লাইক ইটিং? আচ্ছা, যদি বলা হয় আমার খেতে ইচ্ছা করছে বা তার খেতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক ইটিং। তার পড়তে ইচ্ছা করছে, হি ফিলস লাইক রিডিং। এখানে ফিলস হবে কেন? কারণ এই যে বলছে যে তার, হি মানে সে বা তার, এটা হচ্ছে থার্ড পার্সন, এই জন্য এখানে ফিল হবে। আমি কয়টা বাক্য বলেছি? তোমার চা খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক টেকিং টি। ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছা করছে। তার পড়তে ইচ্ছা করছে, হি ফিলস লাইক। ইউ, ইউ থাকলে আর ফিলস হবে না, হি থাকলে ফিলস হবে, হ্যাঁ। বাক্যগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, যদি বলা হয় আমি খেতে পছন্দ করি, তখন হবে আই লাইক ইটিং। কি হবে বলেন? আই লাইক ইটিং। আমি খেতে পছন্দ করি। আমি খেতে ভালোবাসি, তখন হবে আই লাভ ইটিং। ইটিং। আচ্ছা, আমি খেতে পছন্দ করি, লাইক মানে পছন্দ করা। তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইউ লাইকস ইটিং। না, এখানে ইউ লাইক ইটিং, কিন্তু যদি এখানে সে হতো, তখন হতো হি লাইকস ইটিং। হি লাইকস ইটিং, হ্যাঁ। হ্যাঁ, সে খেতে পছন্দ করে, সে খেতে পছন্দ করে, হি লাইক ইটিং। হি লাইকস ইটিং। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক কুকিং। কি হবে? আই লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো, ইউ লাইক কুকিং। ইউ লাইক কুকিং। যদি ওইটাকে নেগেটিভ বলি, তুমি রান্না করতে পছন্দ করো না, ডিডেন্ট ইউ লাইক না, এটা নেগেটিভ, তুমি রান্না করতে পছন্দ করো না। ইউ ডোন্ট, ইউ ডোন্ট লাইক কুকিং। ইউ ডোন্ট লাইক লাইক কুকিং, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় আমি পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং। কি হবে? ইটিং। আই লাইক রিডিং। আমি খেলতে পছন্দ করি, আই লাইক প্লেইং। কি হবে? আই লাইক প্লেইং। তাহলে দেখছেন, লাইক দিয়ে কতগুলো বাক্য তৈরি করা যায়। আমরা লাভ দিয়ে কতগুলো বাক্য তৈরি করতো, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। সাদিয়া আপা বলতে পারবেন? শুনতে পারছেন এখন? আনমিউট করেন তো। জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনি বলবেন লাভ মানে হচ্ছে, এতক্ষণ আমরা লাইক দিয়ে বলেছি, এখন বলবো লাভ দিয়ে। যেমন আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। কি হবে বলেন? আই লাভ আই ইটিং।
তুমি খেতে ভালোবাসো, ইউ লাভ ইউ লাভ ইটিং, তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো। ইউ লাভ ইটিং বিরিয়ানি। থ্যাংক ইউ। তুমি প্রতিদিন বিরিয়ানি খেতে ভালোবাসো। ইউ লাভ ইটিং বিরিয়ানি এভরিডে। তুমি প্রতিদিন তোমার বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে ভালোবাসো। ইউ লাভ ইটিং বিরিয়ানি এভরিডে উইথ ইউর ফ্রেন্ডস। উইথ ইউর ফ্রেন্ডস, থ্যাংক ইউ। তুমি রান্না করতে পছন্দ করো, তখন লাইক হবে, কি হবে? ইউ লাইক কুকিং। কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো না, তখন ইউ ডোন্ট লাইক হবে, কি হবে? ইউ ডোন্ট লাইক কুকিং। তুমি কি রান্না করতে পছন্দ করো? ডু ইউ, ডোন্ট ইউ না, ডু ইউ ডু লাইক ইউ কুকিং? ডু ডু ইউ, ইউ লাইক হ্যাঁ, কুকিং। যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আনতে হবে। ডু ইউ লাইক কুকিং? তুমি কি রান্না করতে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক কুকিং? ডোন্ট ইউ লাইক কুকিং। হ্যাঁ, আমি রান্না করতে পছন্দ করি। ইয়েস আই লাইক কুকিং। থ্যাংক ইউ। সুন্দর। না, আমি রান্না করতে পছন্দ করি না, কি হবে? নো, নো আই ডোন্ট লাইক কুকিং। ডোন্ট লাইক। কেন তুমি রান্না করতে পছন্দ করো? হোয়াই ডু ইউ? ইউ লাইক কুকিং। না, এখানে একটা ডু দিতে হবে আপু। হোয়াই ডু ইউ লাইক কুকিং, কি হবে হোয়াই বলুন? কুকিং। কেন তুমি রান্না করতে পছন্দ করো না? হোয়াই ডোন্ট ইউ লাইক কুকিং। তুমি কি রান্না করতে পছন্দ করো? ডোন্ট ইউ সরি ডু ইউ লাইক কুকিং। এইবার যদি বলি তুমি কি রান্না করতে পছন্দ করো, প্রশ্ন করেছি, তখন হবে হোয়াট ডু ইউ লাইক কুকিং, কি হোয়াট হবে? ডু ইউ লাইক কুকিং। আচ্ছা, আমি গান গাইতে ভালোবাসি, আই লাভ সিঙ্গিং, কি হবে? কুকিং। আমি আই ভ্রমণ লাভ আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং। টু আই লাভ ট্রাভেলিং, হ্যাঁ, ট্যুর থেকে আসবে ট্রাভেলিং, আই লাভ ট্রাভেলিং। এইভাবে স্পিকিং করবেন, দেখবেন জড়তা চলে যাবে। আমি কবিতা লিখতে ভালোবাসি, আই লাভ রাইটিং পোয়েমস। আমি ফুটবল খেলতে ভালোবাসি, আই লাভ প্লে ফুটবল। আই লাভ প্লেইং প্লেইং ফুটবল। ফুটবল, হ্যাঁ, আই লাভ প্লেইং ফুটবল। আমি ঘুমাতে ভালোবাসি, আই লাভ স্লিপিং। আই লাভ স্লিপিং। আমি মাছ ধরতে ভালোবাসি, আই লাভ ক্যাচিং ফিশ। ক্যাচিং ফিশ। আমি ঘুড়ি উড়াতে ভালোবাসি, আই লাভ ফ্লাইং কাইট, আই লাভ ফ্লাইং কাইট। দেখছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ওয়ান টু ওয়ান সেশন করতে হবে, আমাদেরকে জড়তা কাটানোর জন্য। ইটস দ্য বেস্ট ওয়ে অফ আওয়ার গিভিং আওয়ার রিসাইটিং, এটাকে বলে হচ্ছে আমাদের প্র্যাকটিসিং ইংলিশ। অর্থাৎ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন এই জায়গাটা তত বেশি আপনার ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা অল্পের জন্য কিন্তু পারি না। একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু প্রায় সব পারি, কিন্তু পারি না কোন জায়গাটা, মানে কিছু কিছু সেন্টেন্সে গিয়ে আমি আটকে যাই। তো দেখেন পরে এখানে কি বলছে, আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ইচ্ছা করছে। কারো এখানে ঘুম পাচ্ছে, আপনি বলছেন যে স্যার আই ফিল লাইক স্লিপিং, ক্যান আই গো নাও? আমার ঘুম পাচ্ছে, আমি কি এখন যেতে পারি? আমি বললাম ইয়েস ইউ ক্যান গো নাও। আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছা করছে, আমার নাচতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডান্সিং, আই ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছা করছে। অর্থাৎ এই বাক্যগুলো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এরপর আমি যেটা ল্যাঙ্গুয়েজ ড্রিল করিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসে, সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমরা একটু এখন করব। বিভিন্ন প্রকার টেন্স, সেন্টেন্স, মডাল, সেমি মডাল, এগুলো আমরা কতটা পারি প্রত্যেক দিন আপনি এখান থেকে করবেন, আপনার প্রচুর পরিমাণে কাজে দিবে। বইটি প্রতিদিন পড়া হয়। দেখেন প্যাসিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল 5-এ চলে আসছি আমরা। 1, 2, 3 এইগুলো একটু দেখি। বলা হচ্ছে, এই যে দেখেন, ইউজ অফ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, যারা ক্লাসের প্রথম দিকে ছিলেন তারা এই বাক্যগুলো এখন অনায়াসেই পারবেন। ইউজ অফ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। এখানে ভার্ব গিভ, সেল, শো, বাই, সেল, ড্র। যেমন আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গিভ দ্য বুক টু রহিম। I am supposed to give the book to রহিম। আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা নয়, I am not supposed to। কি করতে হবে? I am not supposed to। কেউ কি পড়তে পারবেন এখানে একটু সাহস করে? হুম, এই যে দেখেন, তোমার আজ একটি গাড়ি কেনার কথা, নাম্বার 8। তাহলে কি হবে? ইউ আর সাপোজ টু বাই এ কার নাও। কেউ সাহস করে পড়তে পারবেন? ভুল যায় যাক, সেই দিকে নজর দিলে হবে না। চেষ্টা করি তার। অবশ্যই চেষ্টা করেন। হ্যাঁ, বন্যা আপা অনেক ধন্যবাদ। আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা, কি হবে?
আই এম সাপোজ টু, আই এম সাপোজ টু, give to the book রহিম। রহিম, থ্যাংক ইউ। তারপর আমার বন্ধুকে আজ বইটি দেওয়ার কথা না। হুম I am not supposed to give give to book রহিম। হুম ঠিক আছে স্যার। ঠিক আছে। আমার কি আজ রহিমকে বইটি দেওয়ার কথা? আমার কি আজ রহিমকে বইটি দেওয়ার কথা? Am I supposed to give book রহিম today? স্যার গিভ দ্য বুক হবে না শুধু গিভ বুক হবে? হুম ওখানে স্যার গিভ বুক হবে না গিভ দ্য বুক হবে? কোনটা বলেন? 3 নাম্বার। ও 3 নাম্বারটা কি হবে আমি বলি। আমার কি আজ রহিমকে বইটি দেওয়ার কথা, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য, প্রশ্নবোধক। হ্যাঁ, তো এখানে আমি একটা সূত্র আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছিলাম। এই বাক্যটাকে আগে আপনি অ্যাফার্মেটিভ করবেন। অ্যাফার্মেটিভ কি হয়? 1 নাম্বারের এই বাক্যটা অ্যাফার্মেটিভ। আমার রহিমকে বইটি দেওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গিভ দা বুক টু রহিম। আর আমার কি আজ বইটি, শুনেন, আমার কি আজ বইটি রহিমকে দেওয়ার কথা, তখন অ্যামটাকে প্রথমে আনতে হবে। অ্যাম আই সাপোজ টু গিভ দা বুক টু রহিম, অ্যাম আই সাপোজ টু গিভ দা বুক টু রহিম। হুম যেমন আমি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটার নেগেটিভ কি হবে? অ্যাম এর পরে নট হবে, আই অ্যাম নট ইটিং রাইস। আর এটার ইন্টারোগেটিভ কি হয়? প্রশ্নবোধক, আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস। সেই একই নিয়মে এগুলো করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করে এবং কথাগুলো মনে রাখতে হবে। আমি বলেছি না, শিক্ষকের কথা শুনে মনে রাখতে হয়, ছোট ছোট নোট করতে হয়। কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা, কি হবে পড়েন? When give to book রহিম। হুম ঠিক আছে। when you when give to book হুম রহিম। মানে ব্যস্ত কোথায় না, তোমার? ব্যস্ত না, আমি ব্যস্ত না, কিন্তু হ্যাঁ ব্যস্ত ছিলাম। এখানে দেখেন বলছে কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা, তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটা হোয়েন তো অবশ্যই, কিন্তু সেই না, হোয়েন আর না, কিছু না, শুনবেন। এইখানে বলছি যে আমি বাক্যগুলো মূলত করাচ্ছি হচ্ছে কি দিয়ে, এইগুলো আমি সাপোজ টু দিয়ে করতেছি। তো আমার সেন্টেন্সের ভিতরে সেই সাপোজ টুটা তো থাকতে হবে। বলছে যে কখন, কখন তোমার রহিমকে, এই সাধারণ জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। হুম এই সাপোজ টুতে আপনি সরে আসতেছেন কেন বারবার? বলছে কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা, হোয়েন, হোয়েন, Supposed to give book রহিম। হ্যাঁ, হোয়েন, দ্য বুক, গিভ না, দ্য বুক। হোয়েন ইউ আর সাপোজ টু গিভ দা বুক টু রহিম। অর্থাৎ এখানে হোয়েনটা ব্যবহার করতে হবে এবং সাপোজ টুটা ব্যবহার করতে হবে। হোয়েনের পরে সাপোজ টু দিতে হবে, এটা মনে রাখবেন। হোয়েনের পরে আপনাকে সাপোজ টু ব্যবহার করতে হবে, যেটা দিয়ে বাক্য করছেন সেখান থেকে সরে আসলে হবে না। তোমার আজ একটি গাড়ি কেনার কথা। নাম্বার 8 দেখেন, ইউ মানে তুমি, ইউ আর সাপোজ টু বাই এ কার টুডে। টুডে মানে হচ্ছে আজ। You are you are supposed to buy a car today. তোমার আজ তোমার একটি আজ গাড়ি একটি কেনার গাড়ি কথা। কেনার কথা না। আর যখন বলবো You যে তোমার are একটি গাড়ি কেনার কথা না, তখন ইউ আর নট সাপোজ টু বাই এ কার টুডে, ইউ আর নট সাপোজ টু বাই এ কার টুডে। আমি একটু সহজ করে দেই, আমাকে একটি বাড়ি বিক্রি করতে হবে। দেখেন এই হ্যাভ টু দিয়ে করবেন, এগুলো সহজ, এগুলো নাহিদা আপা করবেন। আমার একটি বাড়ি বিক্রি করতে হবে, এই বাক্যগুলো হ্যাভ টু দিয়ে করতে হবে। নাহিদা আপা প্লিজ হ্যাভ টু দিয়ে করবেন বাক্যগুলা। এই যে হ্যাভ টু, আই হ্যাভ টু সেল দা হাউস। তারপর হুম 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 আমাকে বাড়িতে বিক্রি করতে হবে না। হুম আই হ্যাভ নট, আই হ্যাভ নট টু সেল দ্য হোম। হোম। তারপর তোমাকে কি তারপরে বাড়িটি, তোমাকে কি বাড়িতে বিক্রি করতে হবে? হুম হ্যাভ আই, না, হ্যাভ ইউ, হ্যাভ ইউ টু, এই হ্যাভ টুটাকে আলাদা আলাদা দিতে হবে। হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। জি, হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। হ্যাঁ, তোমাকে কি বাড়িটি বিক্রি করতে হবে না? হ্যাভেন্ট ইউ, হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ হ্যাভেন্ট ইউ, সেল দ্য হাউস। হ্যাভেন্ট ইউ টু লাগবে না স্যার? হ্যাঁ, ওই যে হ্যাভেন্ট ইউ টু সেল দ্য হাউস। হুম হ্যাভেন্ট ইউ টু সেল দ্য হাউস। হুম তোমাকে কেন বাড়িটি বিক্রি করতে হবে? হোয়াই হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। সেল দ্য হাউস। হাউস, হ্যাঁ, হাউস, হাউস বা হোম যেটা বলেন। তারপর তোমাকে কিভাবে বাড়িটি বিক্রি করতে হবে। হুম হাউ
how have to, না এখানে আছে কি, হ্যাঁ, how have to sell the হাউস। house। হ্যাঁ, তোমাকে কখন বাড়িটি বিক্রি করতে হবে, হোয়েন। তার এখানে তাহলে ইউ কোথায় বসাইবো? কোথায়? মানে হচ্ছে আমি তো বলছি হাউ, হাউ ইউ হ্যাভ টু নাকি? ইয়েস, হাউ ইউ হ্যাভ টু সেল দ্য হাউস, তোমাকে কিভাবে Sell the বাড়িটা house। বিক্রি করতে হবে। হুম। তোমাকে কখন বাড়িটি বিক্রি করতে হবে? হুম। আম, তোমাকে কখন, when you have to sell the হাউস। house। হুম। রহিমকে কি আর বিদেশে যেতে হবে? হুম। আহ রহিম হ্যাভ টু, রহিম হ্যাভ টু দ্য অ্যাব্রোড। না, রহিমকে কি আজ বিদেশে যেতে হবে? তাহলে হ্যাভ রহিম টু, হবে না? হ্যাভ রহিম টু গো টু অ্যাব্রোড, মানে হ্যাভ এর পরে রহিম, তারপর টু দিতে হবে। অর্থাৎ হ্যাভ টু একসঙ্গে দেওয়া যাবে না। রহিমকে কেন হ্যাঁ, বিদেশ যেতে হবে? এই যে দেখেন, তাদেরকে চা তৈরি করতে হবে। দে হ্যাভ টু মেক টি, মেক মানে তৈরি করা। তাদেরকে চা তৈরি করতে হবে না। দে হ্যাভ নট টু মেক টু, হ্যাভেন টু বা হ্যাভ নট টু। তাদেরকে কি চা তৈরি করতে হবে? 22 নাম্বার, হ্যাভ দে টু মেক টি, হ্যাভ দে টু মেক টি। হ্যাভ টু দে মেক টি না, হ্যাভ এর পরে টু দিতে হবে। এরপর দেখেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। ইউজ অফ হ্যাড টু, ভার্বের পরে এখানে ভার্ব দিবেন ওয়াস, গিভ, ব্রিং, টিচ, এগুলো। হ্যাড টু, আমাকে কলমটি আনতে হয়েছিল। আই হ্যাড টু, আই হ্যাড টু কি ব্রিং দা পেন, আই হ্যাড টু ব্রিং দা পেন। আচ্ছা, এখানে নাহিদা আপা একটা বিষয় পাঠিয়েছে, আমি একটু দেখাই, এটা সবাই দেখবেন। এই যে দেখেন, এখানে পাঠিয়েছে কি, যে বাক্যটা একটু দেখাই। বলছে যে হ্যালো, ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ। বি বলছে, এ বলছে যে আমি কি তোমার পেন্সিলটা ব্রো, আর বি বলছে শিওর। তো এই যে বলছে ক্যান আই ব্রো ইউর পেন্সিল, আমি কি তোমার পেন্সিলটা ধার নিতে পারি। এখানে বাংলাটা নাহিদা আপা ভালো করে দেখেন, এখানে বাংলাটা হবে, এ বলছে হ্যালো ওহে, ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ, অনুগ্রহ করে বা দয়া করে আমি কি তোমার পেন্সিলটা ধার নিতে পারি। ব্রো মানে হচ্ছে ধার নেওয়া, আর যদি বলা হয় ধার দেওয়া, প্লিজ লেন্ড মি সাম মানি, আপনার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে আপনি বলছেন অনুগ্রহ করে আমাকে কিছু টাকা ধার দিন, মানে আপনি চাচ্ছেন যে আমাকে দিন, সেক্ষেত্রে হবে লেন্ড। আর আপনি কাউকে ধার দিচ্ছেন, সেক্ষেত্রে হবে ব্রো। দেখেন, ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস। আচ্ছা, যাই হোক, তো এখানে এই বাক্যটা ছিল যে, স্যার, হুম, স্যার, বাংলাটা এখনো মানে এখনো ক্লিয়ার হয়নি, আমি আরো ক্লিয়ার করি। ব্রো মানে হচ্ছে ধার করা, এইখানে এই বাক্যটাতে বুঝাই। এ বলছে একজনের নাম এ, মনে করেন এ দিয়ে আমি বললাম অয়ন, একজনের নাম। সে বলছে কি, বি তে মনে করেন তার নাম হচ্ছে, কি বলবো, বি তে তার নাম হচ্ছে মনে করেন বজলুল বা যে কোনো বাসার। আচ্ছা, যাই হোক, একটা ধরেন, আচ্ছা, বা বিথি। এখন এই নাম থাকবে না। এতে, হ্যাঁ, আর লাগবে না, এই এতে অয়ন বলছে কি, যে ক্যান আই ব্রো ইউর পেন্সিল। এই বি মানে বিথিকে বলছে যে আমি কি তোমার পেন্সিলটা, হ্যাঁ, ধার নিতে পারি। আর আপনি বলছেন যে আমাকে কিছু টাকা ধার দেন, প্লিজ লেন্ড মি সাম মানি। লেন্ড, হুম, এইটুকু মনে রাখবেন, ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া। লেন্ড, এল ই এন ডি, এল ই এন ডি, হ্যাঁ, এইটুকু। অ্যান্ডি, অ্যান্ডি। হ্যাঁ, মনে রাখবেন যে ব্রো মানে ধার করা, এখানে এই অয়ন সে ধার করতেছে কার কাছ থেকে? বিথির কাছ থেকে। এই জন্য নিজে, বিথির কাছে অনেকগুলো পেন্সিল আছে, তা বলতেছে বিথি, তুমি কি আমাকে একটা পেন্সিল ধার দিবা। এই যে ক্যান আই ব্রো ইউর পেন্সিল, আমি কি তোমার পেন্সিলটা ধার করতে পারি, মানে নিতে পারি। আর যখন ধার দেওয়া, সেক্ষেত্রে লেন্ড, এল ই এন ডি। স্যার, এটারে লেন্ডি বলতে বলবেন মানে লেন্ড এটারে। দিয়ে যদি বলি, হ্যাঁ, এইটাকে যদি লেন্ড দিয়ে বলি, আই লেন্ড, তখন কিন্তু আবার আমি পাস্ট টেন্সে বলছি। যেমন আমি গতকাল, মনে করেন আমি গতকাল বিথিকে 1,000 টাকা ধার দিয়েছিলাম, আই লেন্ট, এল ই এন টি, তখন আর ডি হবে না। বা যদি প্রেজেন্ট টেন্সে বলি, আমি বিথিকে 1,000 টাকা ধার দেই, বর্তমানে দেই, তখন আই লেন্ড 1,000 টাকা টু বিথি, আমি বিথিকে 1,000 টাকা ধার দেই। হচ্ছে হুম। মানে হচ্ছে মানে যে আমি আমি নিজে আরো ধার ক্লিয়ার দিয়েছি। করে দেই, মনে করেন আপনি কাউকে দিয়ে দিচ্ছেন, সেটা লেন্ড, আর আপনি কারো কাছ থেকে কিছু নিয়ে আসতেছেন নিজের বাসায়, নিজের বাড়িতে, ওটা ব্রো, ধার হ্যাঁ, নিয়ে। এটা মনে করেন আপনার কাছে এখন টাকা নাই, আপনার কলিগ, আপনি একটা স্কুলে জব করেন, তো আপনি তার কাছ থেকে 2,000 টাকা ধার নিয়ে আসছেন, ধার করে, এটা ব্রো। আবার আপনি আপনার সেই কলিগকে 2,000 টাকা ধার দিয়েছেন, এটা হবে লেন্ড।
আচ্ছা মানে আমি যেটা আনতেছি সেটা হচ্ছে ব্রো, আমি নিজে দিব সেটা হচ্ছে লেন্ড। লেন্ড। ক্লিয়ার হয়েছে? হুম, জি স্যার। থ্যাংক ইউ। এইভাবে এখানে উচ্চারণ কি ব্রো হবে? আমি তো বড় বলে না, বড়। এটা ব্রো বলতে হবে, ব্রো। ব্রো, বয়রফলা ওকার, ব্রো। হুম, ব্রো। আরেকটা হচ্ছে ল্যান্ড, LEND, ল্যান্ড। আচ্ছা, এটা আবারও আমি বলবো, একদিনে মনে থাকবে না আপনাদের, আবারও বলবো। আচ্ছা দেখেন, এইখানে আমি আরেকটা বিষয় আজকে একটু দেখাতে চাচ্ছিলাম। গত ক্লাসে যে বিষয়গুলো আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম সেগুলো আজকেও আরেকটু দেখাই। প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করতে করতে যাব। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা রুল ছিল, যে রুলগুলো আমি কমপ্লিট করতে পারিনি। আজকে একটু দেখাই, দেখেন। খুব ইম্পর্ট্যান্ট রুল। শুড দিয়ে দেখিয়েছিলাম, হ্যাড বেটার দিয়ে দেখিয়েছিলাম, নিড টু দিয়ে দেখিয়েছিলাম, তাই না? অনেকগুলো বাক্য ছিল। এই যে দেখেন, আমাকে যেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আমাকে লিখতে হয়েছিল। বলছে সাবজেক্টের পরে হ্যাড টু দিতে হবে। কি দিতে হবে? হ্যাড টু। এরপর রিড, অক, নাহিদাপা পড়বেন। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। এখানে আপনি বড় করতে পারেন, সে আপনি বলছেন যে স্যার গতকাল আমাকে চট্টগ্রাম যেতে হয়েছিল, গতকাল আমাকে ঢাকায় যেতে হয়েছিল, গতকাল তার বাসায় আমাকে যেতে হয়েছিল। তাহলে কি হবে? পড়েন, আই হ্যাড টু গো, আমার যেতে হয়েছিল। আই হ্যাড টু রিড, আমাকে করতে হয়েছিল। হুম ইউ হ্যাড টু ওয়েট, তোমার অপেক্ষা করতে হয়েছিল। হুম উই হ্যাড টু ওয়ার্ক, আমাদের কাজ করতে হয়েছিল। হুম দে হ্যাড টু ট্রাই, তাদের চেষ্টা করতে হয়েছিল। হুম দে হ্যাড টু গো, তাদের যেতে হয়েছিল। হুম। হি হ্যাড টু প্রপার, তার প্রস্তাব করতে হয়েছিল। না, তাকে তার প্রস্তুত করতে হয়েছিল, প্রিপেয়ার, এটা উচ্চারণ হবে প্রিপেয়ার। হ্যাঁ তার প্রস্তুত করতে হয়েছিল। হ্যাঁ। আর শি হ্যাড টু কুক, তার রান্না করতে হয়েছিল। হুম। ইমন হ্যাড টু লার্ন, ইমনের শিখতে হয়েছিল। থ্যাংক ইউ। ইমন হ্যাড টু লার্ন, ইমনের শিখতে হয়েছিল। এইভাবে সাবজেক্টের পরে হ্যাড টু, তারপর V1 বসালে অতীতে, অতীতে কারো কোনো কাজ করতে হয়েছিল এমন অর্থ প্রকাশ পায়। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমার পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড। তোমার অপেক্ষা করতে হয়েছিল, ইউ হ্যাড টু ওয়েট। এখন এই যে মনে করেন ওয়েট, রিড, ট্রাই, গো, প্রিপেয়ার, কুক, এইগুলো আপনি যত ভার্ব বসাবেন তত হাজার হাজার বাক্য হবে। আমার আসতে হয়েছিল, আই হ্যাড টু কাম। আমাকে কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই। আমাকে চিন্তা করতে হয়েছিল, আই হ্যাড টু থিঙ্ক। আমাকে ধরতে হয়েছিল, আই হ্যাড টু ক্যাচ। আমাকে ভাঙতে হয়েছিল, আই হ্যাড টু ব্রেক। দেখেছেন, বাক্য তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু স্ট্রাকচার গুলো জানতে হবে। এইবার দেখেন, আমার যেতে হবে, আমার খেতে হবে, আমার ইংরেজিতে কথা বলতে হবে, এই বাক্যগুলো হ্যাভ টু দিয়ে আরো করা যায়। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু রিড। একটু আগে কি করেছি? হ্যাড টু। আর এখন পড়বো হ্যাভ টু। এগুলো লিপিকা দিদি একটু পড়বেন কাইন্ডলি। আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার যেতে হবে কোথায়? এই যে দেখেন, সামনে নিয়ে এসেছি, আই হ্যাভ টু গো। আই গো, আমার যেতে হবে। আই হ্যাভ টু রিড, আমার পড়তে হবে। আই হ্যাভ টু লার্ন, আমার শিখতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট, তোমার অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট, তোমার শুরু করতে হবে। উই হ্যাভ টু আর্ন, আমাদের উপার্জন করতে হবে। দে হ্যাভ টু ট্রাই, তাদের চেষ্টা করতে হবে। হি হ্যাড টু থিঙ্ক, তার ভাবতে হবে। শি হ্যাজ টু কুক, তার রান্না করতে হবে। মাহিম হ্যাজ টু ওয়ার্ক, মাহিমের কাজ করতে হবে। তাহলে এখানে কি বলেছি? এখানে বলা হয়েছে যে এইভাবে সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু, তারপর ভার্বের V1 বসালে কোনো কাজ করতে হবে, বাধ্যবাধকতা রয়েছে, এমনটি বুঝবে। যদি পাস্ট টেন্স হয় তখন হ্যাভ টু না, তখন দিবেন হ্যাড টু, তখন দিবেন হ্যাড টু। এইবার দেখেন, মনে করেন আমি, না উইল আসবে না। হ্যাঁ, এখানে হ্যাভ টু এর ভিতরে একটা জোর প্রয়োগ করা হয়। উইল মানে সাধারণ ভাবে, যেমন আমি যাব, আমি খাবো, আমি খেলবো, আমি দেখবো, আমি লিখবো। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। এইবার দেখেন, আমি একটু আগে নাহিদ আপা পড়েছে, এখন বলছি লিপিকা দিদি পড়বেন, লিপিকা দিদির পালা। এখন আমার পড়ার পালা, এখন আমার নেওয়ার পালা, এখন আমার খাওয়ার পালা, এখন আমার লাভ দেওয়ার পালা, এখন আমার অঙ্কটি করার পালা, এখন আমার গান গাওয়ার পালা। সেক্ষেত্রে ইটস মাই টার্ন টু, এই টার্ন টু এর ব্যবহার দেখেন, এই যে ইট ইজ, তারপর মাই টার্ন, ইওর টার্ন, আওয়ার টার্ন, এরপর টু, তারপর ভার্বের V1 ফর্ম। আবার দেখেন স্ট্রাকচারটা, দেখেন খুবই সহজ। ইট ইজ প্লাস মাই টার্ন, ইওর টার্ন প্লাস টু প্লাস মূল ভার্ব। হ্যাঁ, পড়েন, এখন আমার পড়ার পালা। ইট ইজ মাই টার্ন টু রিড।
মাই টার্ন টু রিড, এখন আমার পড়ার পালা। ইট ইজ মাই টার্ন টু টেক, এখন আমার নেওয়ার পালা। ইট ইজ মাই টার্ন টু গিভ, এখন আমার দেওয়ার পালা। ইটস মাই টার্ন টু প্লে, এখন আমার খেলার পালা। ইটস মাই টার্ন টু ইট, এখন আমার খাওয়ার পালা। ইটস ইউর টার্ন টু সি, এখন তোমার দেখার পালা। ইটস হিজ টার্ন টু টেল, এখন তার বলার পালা। ইটস হার টার্ন টু সিং, এখন তার গাওয়ার পালা। ইটস হার টার্ন ইটস ইটস আওয়ার টার্ন টু ওয়ার্ক, এখন আমাদের কাজ করার পালা। ইটস দেয়ার টার্ন টু রান, এখন তাদের দৌড়ানোর পালা। থ্যাংক ইউ। তাহলে এইভাবে এইভাবে বাক্যের শুরুতে ইট ইজ, তারপর মাই টার্ন টু অথবা ইউর টার্ন টু, তারপর মূল ভার্ব বসালে কোনো একটি কাজ করার পালা, এমনটি এখানে বুঝায়। এমনটি বুঝাবে। তো দেখেন এইখানে কোনো পরিবর্তন হয়নি, শুধু বারবার পরিবর্তন করেছি ভার্ব। ভার্ব, হ্যাঁ। এই জন্য আমি বলি যে দেখেন একটা মানুষ, এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন কিসের জোরে? আপনার ভিতরে একটা বিদ্যুৎ, একটা কারেন্ট রয়েছে আত্মা রূপে, সোল বলি। আত্মাটা বেরিয়ে গেলে মানুষ মৃত বলে গণ্য হয়। তো এই ভার্বও কিন্তু একটা সেন্টেন্সের সোল। তো এই ভার্বটাকে, সোলটাকে ভালো করে চিনতে হবে। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, তোমাকে নিজেকে চেনো। নিজেকে চেনা মানে কি? আত্মাকে চেনা। আর ইংলিশ শিখতে গেলে এই ভার্ব চিনতে হবে। বিভিন্ন রকমের ভার্ব সম্পর্কে যা ধারণা থাকবে, ইংরেজি শেখাটা তার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো এই ভার্বটা দেখেন, এই যে ইটস টার্ন টু ক্যাচ, ইটস টার্ন টু মাই ফিল, ইটস টার্ন টু মাই ব্রেক, ইটস টার্ন টু মাই বিল্ড। আপনি এখানে যত ভার্ব বসাবেন, এখানে মাত্র 10-12টা ভার্ব দিয়েছি, সি, টেল, সিং, ওয়ার্ক, রান। এখানে আপনি আরো ভার্ব দিয়ে আরো বাক্য তৈরি করতে পারবেন। আজকে দেখলাম কে জানি বাক্য তৈরি করে আমাকে পাঠিয়েছেন গত ক্লাস থেকে। এইভাবে এখান থেকে এইগুলো দেখে দেখে ঠিক এইগুলো দেখবেন। দেখে এই যে দেখেন প্রথম বাক্যটা, ইটস মাই টার্ন টু রিড, এখানে বলবেন ইটস মাই টার্ন টু থিঙ্ক, এখন আমার চিন্তা করার পালা। ইটস মাই টার্ন টু বিল্ড এ হাউস, এখন আমার একটা বাড়ি তৈরি করার পালা, এখন আমার বিয়ে করার পালা। এইগুলো আপনারা এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবেন। এরপর দেখেন এখানে কয়েকটা ফিউচার টেন্স দিয়েছি, খুবই ইজি। যেমন আমি যাব, কি হবে? আই উইল গো। পড়েন লিপিকা দিদি, হ্যাঁ পড়ুন, হ্যাঁ। আমি যাব। আমি হুম যাব। হুম আই উইল কাম, আমি আসবো। হুম আই উইল লার্ন, আমি শিখবো। আই হুম উইল হেল্প, আমি সাহায্য করব। ইউ উইল গেট, তুমি পাবে। হুম ইউ উইল থিঙ্ক, তুমি চিন্তা করবে। হি উইল প্লে, সে খেলবে। শি উইল কুক, সে রান্না করবে। দে উইল জয়েন, তারা যোগদান করবে। টুলু উইল ইমপ্রুভ, টুলু উন্নতি করবে। যদি বলা হয় টুলু ইংরেজিতে উন্নতি করবে, টুলু উইল ইমপ্রুভ ইন ইংলিশ। যদি বলা হয় টুলু দ্রুত ইংরেজিতে উন্নতি করবে, টুলু উইল ইমপ্রুভ ইংলিশ কুইকলি। তাহলে কুইকলি, হ্যাঁ। হ্যাঁ, টুলু টুলু উইল ইমপ্রুভ ইংলিশ কুইকলি, দেখেছেন? আচ্ছা, যদি বলা হয় টুলু উইল ইমপ্রুভ ইংলিশ উইদিন 3 মান্থস, টুলু উইল ইমপ্রুভ ইংলিশ উইদিন 1 মান্থ। এইভাবে কিন্তু বাক্য বড় করা শিখতে হবে। সাবজেক্টের পর উইল, তারপর মূল ভার্ব বসালে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে এমন অর্থ প্রকাশ পাবে। রাত 10টা থেকে 11টার এই ক্লাসটা আমি একটু লেংদি করি। যদি কারো কোনো তাড়া থাকে বা যদি ঘুমের সমস্যা থাকে চলে যেতে পারেন। আর যারা থাকবেন তারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, ঠিক আছে? কোন সমস্যা থাকে? আচ্ছা আচ্ছা, তো এই টাইমটা আমি সবাইকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আমি আরো অনেকক্ষণ ক্লাসে থাকবো। আচ্ছা দেখেন, তো বলছে আই উইল গো, আমি যাব। আমি কোথায় যাব? আই উইল গো টু কুষ্টিয়া, আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু চিটাগং। এখানে ইচ্ছা মতো আপনারা এগুলো বড় করতে পারবেন। এইবার দেখেন কারো কোনো কিছু সম্ভাবনা আছে, আমি একটু আগে এই রুলটা পড়িয়েছি যে লাইকলি টু, কি দিতে হবে? লাইকলি টু, তাই না? আচ্ছা, লাইকলি টু দিয়ে এই বাক্যগুলো আমরা করব। কৃষ্ণা দিদি বলতে পারবেন লাইকলি টু দিয়ে এই বাক্যগুলো পড়তে পারবেন? এরপর বিলকি চাপা পড়বেন। আচ্ছা, কৃষ্ণা দিদি পড়বেন। দেখেন লাইকলি টু বলছে কি, সাবজেক্ট আই, ইউ, উই, দে, এরপর অ্যাম, ইজ, আর, লাইকলি টু, এরপর ইচ্ছা মতো ভার্ব হবে রিড, রাইট, কুক, ওয়ার্ক, আর্ন, প্লে, হেল্প। তো এই বাক্যগুলো একটু পড়বেন কাইন্ডলি। আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। লাইকলি, আমার খেলার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু কাম, তোমার আসার কথা আছে। উই আর লাইকলি টু উইন, তোমার জেতার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু কাম, তাদের আসার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু স্টার্ট, তার শুরু করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু কুক, তার রান্না করার কথা আছে। সাদিক ইজ লাইকলি টু প্লে, সাদিকের খেলার খেলার কথা আছে। যদি বলা হয় সাদিকের আজ বিকেলে খেলার কথা আছে,
Sadiq is likely to play today. ইন দিস আফটারনুন বা টুডে আফটারনুন যদি বলা হয় তার রান্না করার কথা আছে, এখন এটা যদি বলা হয় তার বিরিয়ানি রান্না করার কথা আছে, বিরিয়ানি, তাহলে এইখানে আমাদেরকে সেন্টেন্স বড় করা শিখতে হবে। এটা হচ্ছে লাইকলি টু এর ব্যবহার। এইবার দেখেন আমি লিখে ফেলবো, আমি নিয়ে নেব, আমি তৈরি করে ফেলবো, তুমি শেষ করে ফেলবে, আমরা কিনে ফেলবো, তারা এসে যাবে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন। আই উইল হ্যাভ রিটেন, এটা হচ্ছে কি আই উইল হ্যাভ রিটেন। যেমন আমরা বলি আমি ভাত খেয়েছি, তাহলে কি হবে আমরা ভাত খেয়েছি, উই হ্যাভ ইটেন রাইস, কিন্তু আমরা ভাত খেয়ে থাকবো, অর্থাৎ লিখে নেব, খেয়ে নেব, এগুলো ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এরপর ভার্বের ভি ওয়ান, ভি থ্রি। আচ্ছা আই উইল হ্যাভ রিটেন, পড়েন আমি লিখে ফেলবো। হুম 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 শেষ করে ফেলবে। হুম What? হুম হুম He will have reached. সে পৌঁছে যাবে। হুম We have learned. সে শিখে ফেলবে। হুম People will have come. এসে পড়বে। দীপু উইল হ্যাভ কাম, দীপু এসে পড়বে। হ্যাঁ, যদি বলা হয় দীপু আজ বিকেলে এসে পড়বে, দীপু উইল হ্যাভ গেলে। উইদিন, উইদিন দিস আফটারনুন অথবা ইন দিস আফটারনুন। আচ্ছা এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বাদ দিয়ে যদি শুধু হ্যাভ দিয়ে বলি, যেমন আমার একটা গাড়ি আছে, কি হবে আই হ্যাভ এ, আমার একটা গাড়ি ছিল, তোমার একটা গাড়ি ছিল, You had a car. তার একটা গাড়ি ছিল, They had a car. আমার একজন বন্ধু আছে, I have a friend. ফ্রেন্ড, তোমার একজন বন্ধু আছে, Friend. তার একজন বন্ধু আছে, They have a friend. তোমার একটা গাড়ি আছে, You have a car. তোমার একটা বাড়ি আছে, তার একটা বই আছে, He has বুক, তার অনেক টাকা আছে, much money. হি হ্যাজ মাস মানি। তোমার একটি গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ কার, ইউ ডোন্ট হ্যাভ এ কার। তোমার একটা বাড়ি নেই, He don't ইউ ডোন্ট হ্যাভ এ হাউস, তোমার একটা বাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ হাউস। তোমার একটা বই নেই, have a book. তোমার অনেক টাকা নেই, You don't have মাস মানি। হ্যাঁ, এগুলো দ্রুত চর্চা করতে হবে, আমাদেরকে এটা হয়ে যাবে। তোমার কি একটি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার। তোমার কি একটা বাড়ি আছে, have a home house. হাউস। তোমার কি একটা বই আছে, Do you have a book? তোমার কি একটা বই নেই, Don't have a book. ডোন্ট ইউ হ্যাভ এ বুক, Don't you have a book? ডোন্ট ইউ হ্যাভ এ বুক, বারবার বলতে হবে, পাঠশালায় পড়ার মতো এগুলো বারবার বলবেন, তাহলে কি হবে তোমার কি একটা গাড়ি নেই, তোমার কি একটা বই নেই, ডোন্ট ইউ হ্যাভ এ, Don't you have a book? তোমার কি একটা গাড়ি নেই, Don't you have a car? ইয়েস আমার একটা গাড়ি আছে, না আমার একটা গাড়ি নেই, Don't have a car. নো আই ডোন্ট হ্যাভ এ কার। তোমার কতগুলো গাড়ি আছে, Do you have a car? হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ, How many cars do you have? তোমার কতগুলো বাড়ি আছে, How many house do you have? হাউ মেনি হাউস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বাড়ি আছে আমেরিকায়, How many house do you have? House ইন in আমেরিকা, হাউ মেনি হাউস ডু ইউ হ্যাভ ইন আমেরিকা। কেন তোমার একটি গাড়ি নেই, হোয়াই, have কেন তোমার একটি গাড়ি নেই, কেন তোমার একটি গাড়ি নেই, কেন তোমার একটি গাড়ি নেই, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ কার, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ কার, কেন তোমার একটি কলম নেই, why don't you have a pen? কেন তোমার ঢাকায় একটি বাড়ি নেই, Why don't you have a house in Dhaka? তোমার পরিবারে কতজন সদস্য আছে, How many members in your family? হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, Your family.
How many members do you have? How many members do you have in your family? In your family. How many members do you have in your family? তোমার কি একজন ভালো বন্ধু আছে? ডু ইউ হ্যাভ কেন বলছে? ওই যে প্রশ্নবোধক এই না কারণে। না না, প্রশ্নবোধক এর জন্য এটা ঠিক আছে আপনার কথা। আর মূলত হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে ডু বা ডাজ বসবে। যদি এখানে হি হতো তাহলে ডাজ হতো। আর যেহেতু ইউ মানে তুমি বা তোমরা, এটা সেকেন্ড পার্সন বা এটা প্লুরাল বুঝায়, এই জন্য এখানে ইউ এর পরে ডু বসবে। থ্যাংক ইউ। প্রশ্নবোধক হওয়া থেকে না। হ্যাঁ, ইয়েস, প্রশ্নবোধক হওয়ার জন্য। তোমার কি একজন ভালো বন্ধু আছে? ডু ইউ হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড? কি হবে? ডু ইউ হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড? তোমার কি কোনো পরিকল্পনা আছে? ডু ইউ হ্যাভ এ প্ল্যান? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? ডু ইউ এনি হ্যাভ প্ল্যান? এনি প্ল্যান? তোমার কি সময় নেই? ডু ডোন্ট ইউ ইউ হ্যাভ টাইম? ডোন্ট ইউ হ্যাভ টাইম? ডোন্ট ইউ হ্যাভ টাইম? আমার হাতে পর্যাপ্ত সময় নেই। হ্যাভ আই আই ডোন্ট ডোন্ট হ্যাভ। হ্যাভ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড। ক্লাসটা অনেক জাম্বু ক্লাস হবে, তো যদি কারো ঘুম পায় বা যদি কোনো সমস্যা থাকে, সকালে ওঠার তাড়া থাকে, একটু চলে যাবেন। কারণ প্রত্যেক দিন আমি ক্লাস অল্প অল্প করে নিচ্ছি, এতে আমার উপকার হচ্ছে কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে। তো আমার বিবেক বলছে যে এটা ঠিক হচ্ছে না। রাত 10টার ক্লাসটা প্রত্যেক দিন এখন থেকে অনেক বড় বড় ক্লাস হবে, সবাই একটু থাকার চেষ্টা করবেন। এরপর নূপুর দিদির কাছে আসতে চাই। সবাইকে আমি সুযোগ করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলবেন, এখানে বলবেন তোমার অনেক টাকা আছে, ইউ হ্যাভ মাস মানি। কি হবে? ইউ হ্যাভ মাস্ট মানি। তোমার অনেক টাকা নেই, ইউ ডোন্ট হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ মাস্ট মানি। ইউ ডোন্ট হ্যাভ মাস মানি। সরি, ওয়েট এ বিট, 1 মিনিট একটু ওয়েট করেন। ইদানি আবার ফোন দিচ্ছে। হ্যালো, এসি, আমার ক্লাস এখনো শেষ হয়নি, রাখ, পরে কথা বলবো নি। না, ওরা কালকে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখাচ্ছি? এখানে মূলত আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় আমি বলছিলাম যে মাস দিয়ে বাক্য করতে হবে। ইউ হ্যাভ, তোমার আছে, কি আছে? অনেক টাকা, মাস মানি। আচ্ছা, টাকা কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন, এই জন্য মাছ হবে। ইউ হ্যাভ মাস মানি। তোমার অনেক টাকা নেই, নূপুর দিদি। ইউ হ্যাভ নো মানি। নো, ইউ ডোন্ট হ্যাভ মাস মানি। এখানে ডোন্ট দিতে হবে। হ্যাঁ, হ্যাভটা হচ্ছে, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের সাথে কখনো নট দেওয়া যায় না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এইটার কি নেগেটিভ এইভাবে করা যায়? আই নট ইট রাইস বা আই ইট নট রাইস, এভাবে বলা যায় না। আই ইট রাইস, এটা বলতে হবে আই ডোন্ট ইট রাইস। হুম, আই ডোন্ট ইট রাইস। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আচ্ছা, তোমার কি অনেক টাকা আছে? ডু ইউ হ্যাভ মাস মানি? ডু ইউ মাচ মানি? তোমার কি অনেকগুলো কলম আছে? ডু ইউ হ্যাভ মেনি পেন্স? মেনি পেন্স? এখানে মাস দেওয়া যাবে না, কলম গণনা করা যায়, এটা কাউন্টেবল নাউন। একজন বলছে হ্যাঁ আমার অনেক কলম আছে, ইয়েস আই হ্যাভ আই হ্যাভ মেনি পেন্স। না, আমার অনেক কলম নেই। নো। আই হ্যাভ নো পেন। নো, আই ডোন্ট হ্যাভ মেনি পেন্স। নো, আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ মেনি মেনি পেন্স। পেন্স। তোমার কত পরিমাণ বা তোমার কতগুলো টাকা আছে? হাউ মেনি? হাউ মাস মানি ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানি হাউ মাস মানি ডু ইউ হ্যাভ? কি ডু বলছে? ইউ হ্যাভ? হুম, ডু ইউ? হাউ মাস মানি ডু ইউ হ্যাভ। আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ কার। আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে। আওয়ার ভিলেজ। আওয়ার ভিলেজ। এইটা এ বলেছিলাম হ্যাজ যে, টু। এটা বলেছিলাম কোথাও কোনো জিনিস স্থির ভাবে আছে এমন বুঝালে দেয়ারের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? দেয়ারের ব্যবহার। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দে হ্যাভ না, দেয়ার ইজ এ দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। ভিলেজ। দেয়ার ইজ এ, হ্যাঁ, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই, আমাদের গ্রামে কোনো মসজিদ নেই। দেয়ার ইজ এ নো নো, মস্ক। দেয়ার ইজ এ হবে না, দেয়ার ইজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ। নো
in our village. ভিলেজ, হ্যাঁ, আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার There ইজ is এ দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। village দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, কি in বলতে our হবে? village. দেয়ার ইজ এ There রিভার is ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, উইথ দিয়ে বাক্য শিখিয়েছিলাম। উইথ মানে হচ্ছে সাথে। যেমন তুমি আমার সাথে আসো, তুমি আমার সাথে খাও, তুমি আমার সাথে দেখা করো। নাহিদ আপা বলবেন বাক্যগুলো। তুমি আমার সাথে, আমি তোমার সাথে যাব, কি হবে? আই উইল গো উইথ ইউ। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। ইউ, you. আমার সাথে প্রতারণা করো না, আমার সাথে প্রতারণা করো না। ডোন্ট Don't চিট উইথ মি। চিট না, মানে প্রতারণা করা। ডোন্ট চিট উইথ মি, হ্যাঁ। আমি don't তার সাথে, আমি তার সাথে যাব। আই উইল গো উইথ হিম। I will go with him. তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। ডোন্ট Don't your ডোন্ট parents ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। দেখেন আপা, এই বিভিন্ন স্ট্রাকচার দিয়ে কথা আমি আপনাদের কেন প্র্যাকটিস করাই জানেন? কারণ সারাদিন আমরা যে কথাগুলা বলি, আপনি স্কুলের টিচার বা আপনি বাসায় যে কথাগুলা বলেন, বিভিন্ন স্ট্রাকচার লাগে। এই স্ট্রাকচার গুলো প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, দেখবেন পারবেন। হ্যাঁ, একটা দুইটা স্ট্রাকচার শিখলে হবে না। হ্যাঁ, হাজার স্ট্রাকচার আছে। না, কত হাজার নাই, আপনি 1 থেকে 150 স্ট্রাকচার জানলে আপনি কথা বলতে পারবেন। আমি তো আপনাদেরকে সব দিয়ে দিয়েছি। যারা গুছিয়ে রাখে, দেখবেন 2-3 দিন আগে ক্লাসে একটা শিট দিয়েছিলাম, 65টা স্ট্রাকচার ছিল। ওই 65 আর এদিক ওদিক বাইরে দিয়ে আর 65 হতে পারে, মোট 150-200 স্ট্রাকচার জানলে আপনি ফ্লুয়েন্টলি সারা দিন রাত কথা বলতে পারবেন। বেশি স্ট্রাকচার কিন্তু প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে যেমন আমার দেখতে লাগবে না। না, এর বেশি আর লাগে না। আর সব নিয়ম তো আমি দেখিয়ে দেই আপনাদের। এই যে আজকে বললাম না, প্রথম দিকে ক্লাসে ছিলেন, যে পারমাণবিক বোমার সাথে তুলনা করেছি। এই যে হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার, ওই বাক্যগুলো শিখবেন। এবং ওই বাক্যগুলোর আদলে, ওই বাক্যগুলোর অনুসরণ করে আপনি অনেক রকমের ভার্ব চেঞ্জ করে করে বাক্য করবেন, আপনি কথা বলতে পারবেন। খুবই সহজ। দেখেন, বলা হচ্ছে তোমাকে ছাড়া, উইদাউট ইউ। তাকে ছাড়া, উইদাউট হিম। আমি তোমাকে ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারি না। আই ক্যান নট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ। আচ্ছা, তোমাকে ছাড়া বলছে তুমি বিদেশ যেতে পারবে না ইংরেজি দক্ষতা ছাড়া। ইউ ক্যান নট গো অ্যাব্রড উইদাউট স্কিল অফ ইংলিশ, অথবা উইদাউট লার্নিং ইংলিশ। হ্যাঁ, এগুলো হচ্ছে উইদাউট মানে হচ্ছে ছাড়া। ঐক্যবদ্ধ না হয়ে তোমরা সফল হতে পারবে না। ইউ ক্যান নট সাকসিড উইদাউট বিং ইউনাইটেড। ইউনাইটেড মানে হচ্ছে একত্রিত। একটা বলছে টু মি, যেমন আমার প্রতি। সে তোমার দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ইউ। আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। বলেন তো, আমি শহরের দিকে যাচ্ছি, I am going to city. সিটি। বইটি আমাকে পাঠাও, সেন্ড মি দ্য বুক টু মি। টু মি, সেন্ড মি দ্য To বুক me. টু মি। Oh, আচ্ছা, to আমার দ্বারা তাহলে কি হবে? বাই মি। আমার দ্বারা কি হবে? বাই মি। by, by হ্যাঁ, me. কাজটি আমার দ্বারা করা হয়। দ্য ওয়ার্ক ইজ ডান। The work is by me. দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কি হবে? Oh, done, হ্যাঁ, done. এটি তোমার দ্বারা সম্ভব নয়। ইট ইজ নট, It is not possible. ইট ইজ নট পসিবল বাই ইউ। By you. ইউ, হ্যাঁ। তার দ্বারা ভাত রান্না করা হয়। রাইস ইজ কুকড Cooked by বাই her. হিম, বাই হার। হ্যাঁ, বাই হার। হ্যাঁ, বাই হার বা হিম যেটা দিবেন। আচ্ছা, যদি বলা হয় আমার দ্বারা কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই The মি। work is done by me. হ্যাঁ, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। খাবারটি খাওয়া হয় আমার দ্বারা, দ্য ফুড ইজ ইটেন Eaten by me. বাই মি। দ্য ফুড ইজ ইটেন বাই মি, কি হবে? দ্য ফুড ইজ ইটেন বাই মি। খাবারটি খাওয়া হয় আমার দ্বারা। যাই হোক, একদিনে ক্লাসটা বড় করা যাবে না, এখন অনেক সময় হয়ে গিয়েছে। তবে এইভাবে প্রত্যেক দিন আপনার